আশা করছি তোমাদের এই গ্যাসিয়াস স্টেট অর্থাৎ গ্যাসীয় অবস্থা সংক্রান্ত আগের যে ক্লাসগুলো তোমরা সব বুঝতে পেরেছো। যদি তোমাদের ওই সংক্রান্ত কোনো এখনও প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাকে জানাবে। এখন যে টপিকটা নিয়ে আমি আলোচনা করছি পরবর্তী পিডিএফটার অংশ, যার পড়াটা আমি আজকে নয় তার পরের ডেটটাতে নেব। আগে থেকে ভিডিওটা দেওয়া থাকলে তোমরা আজকেই দেখে আমাকে প্রবলেমগুলো জিজ্ঞেস করতে পারবে, তাতে তোমাদের পড়তে সুবিধা হবে। তো আজকে টপিকের মধ্যে যেটা পড়ছে, অ্যাকচুয়ালি এটা আমি তোমাদের বলেছিলাম গ্যাসিয়াস স্টেট দুটো অধ্যায় বা দুটো পার্টে বিভক্ত। একটা হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস, আর আরেকটা হচ্ছে রিয়েল গ্যাস বা বাস্তব গ্যাস। এখন যেটা আমি আলোচনা করছি সে রিয়েল গ্যাস বা বাস্তব গ্যাস সংক্রান্ত। এখানে প্রথম পয়েন্টে লেখা আছে বয়েল টেম্পারেচার, অর্থাৎ বয়েল উষ্ণতা। অ্যামাগো বা অ্যামাগাট কার্ভ, অ্যামাগোর লেখচিত্র বলে একটা লেখচিত্র আছে যার মাধ্যমে আমরা বয়েল টেম্পারেচারটাকে এক্সপ্লেইন করতে পারি। তারপরে আছে ডেভিয়েশন অফ রিয়েল গ্যাস ফ্রম আইডিয়াল বিহেভিয়ার, কোনো একটা গ্যাসের আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের এই বিচ্যুতির কারণ। তারপরে আছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন ফর রিয়েল গ্যাস, বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালসের সমীকরণ। ইউনিট ক্যালকুলেশন অফ ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট, এবং সেই ভ্যান ডার ওয়ালস সমীকরণে যে ধ্রুবকগুলো থাকবে সেই ধ্রুবকের একক নির্ণয় করার পদ্ধতি। এছাড়া যে টপিকগুলো এখানে লেখা হয়নি সেই টপিকগুলো যেগুলো দাগানো আছে সেগুলো পড়বে। আমার মনে হয় এইটুকু বুঝলেই তোমরা পুরো বাকিটা বুঝতে পারবে, আর যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবে। তো প্রথম এই রিয়েল গ্যাস সম্পর্কে অর্থাৎ বয়েল টেম্পারেচার সম্পর্কে বলার আগে বয়েল টেম্পারেচারের মূল ভিত্তিটা আমি একটু বলি, মন দিয়ে শুনবে। সেটা হলো, আমরা আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ দেখেছি। আমরা দেখেছি আদর্শ গ্যাসের বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো যেগুলো করেছিলেন বিজ্ঞানী ম্যাক্সওয়েল, বিজ্ঞানী ক্লসিয়াস, বিজ্ঞানী প্লাঙ্ক, এই প্রমুখ বিজ্ঞানীরা যে তথ্যগুলো দিয়েছিলেন সেই তথ্যের উপর ভিত্তি করেই আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা হয়, এবং আদর্শ গ্যাস সেই সমীকরণগুলোকে মেনে চলে। কিন্তু বাস্তব ক্ষেত্রে যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলো সব কন্ডিশনে অর্থাৎ সব রকম শর্তে বা যে কোনো শর্তে এই তথ্য বা এই সূত্র বা এই আদর্শ গ্যাসের যে বৈশিষ্ট্য সেগুলো কিন্তু মেনে চলে না। এই মেনে না চলার মূল কারণটা কি? এই মেনে না চলার মূল কারণটা আমরা প্রকৃতপক্ষে অ্যানালিসিস করব ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনে যখন আমরা দেখব একটু পরেই তখন। কিন্তু মেনে না চলার কারণটাই, কেন মেনে চলছে না সেই কারণটাই কিন্তু এই বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির মূল কারণ। ওই বৈশিষ্ট্যগুলোর মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলো বাস্তব গ্যাসের অণুগুলো সেই বৈশিষ্ট্যকে মান্যতা দেয় না। তো কি কি বৈশিষ্ট্য আছে সেটা আমরা পরে দেখছি। এখন আমি তোমাদের যেটা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে কোন শর্ত প্রয়োগ করলে যে কোনো বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারে। অর্থাৎ কোন শর্ত প্রয়োগ করলে বাস্তব গ্যাস যেগুলো আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যগুলোকে মানছে না বা মানছিল না, তারাও ওই নির্দিষ্ট শর্তে উপস্থিত হয়ে সাময়িক সময়ের জন্য, অর্থাৎ ওই শর্তটা যতক্ষণ থাকবে ততক্ষণ ওই আদর্শ গ্যাসের মতোই বাস্তব গ্যাসগুলোও আচরণ করবে। সেই শর্তটার মধ্যেই একটা নির্দিষ্ট শর্ত হচ্ছে বয়েলের উষ্ণতা বা বয়েল টেম্পারেচার, যেটাকে প্রপারলি ব্যাখ্যা করার জন্য অ্যামাগোট বা বাংলায় বলা হয় অ্যামাগো কার্ভ বা লেখচিত্রের মাধ্যমে আমরা প্রপারলি ব্যাখ্যা করতে পারি। তো তার আগে আমি
বয়েল টেম্পারেচার এর ডেফিনেশনটা কি সেটা বলছি। বয়েল টেম্পারেচারের ডেফিনেশনটা হচ্ছে যে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো বাস্তব গ্যাস নিম্ন চাপযুক্ত অঞ্চলে আদর্শ গ্যাসের মতো আচরণ করে, অর্থাৎ পিভি বনাম পি এর লেখচিত্রটা আদর্শ গ্যাসের মতো হয়, সেই নির্দিষ্ট উষ্ণতাকে ওই নির্দিষ্ট গ্যাসের বয়েলের উষ্ণতা বলা হয়। অর্থাৎ আমরা জানি যদি আমরা একটা লেখচিত্র অঙ্কন করি আদর্শ গ্যাসের জন্য, এদিকে আছে পিভি আর এদিকে আছে পি অথবা ভি, এই পিভি বনাম পি এই লেখচিত্রটা যদি আমরা কোনো আদর্শ গ্যাসের জন্য দেখি তাহলে আমরা জানি পিভির মানটা ধ্রুবক, অর্থাৎ পি বা ভি এর মান পরিবর্তন হলেও পিভি এর মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমরা এইরকম একটা পি অক্ষের একটা সমান্তরাল, এটা ঠিক হলো না, পি অক্ষের এই সমান্তরাল সরলরেখাটা আমরা পাবো, যেটা নির্দেশ করে পিভির মানটা পি এর মানের উপর নির্ভর করে না, কারণ পিভির মানটা ধ্রুবক রাশি, পি এর মান পরিবর্তন করলেও পিভির মান অপরিবর্তিত থাকবে। এটা আদর্শ গ্যাসের জন্য। কিন্তু যদি কোনো একটা বাস্তব গ্যাসের জন্য এই লেখচিত্রটা বিভিন্ন উষ্ণতার ক্ষেত্রে করি তাহলে দেখা যাবে সেই বাস্তব গ্যাস যেহেতু আদর্শ গ্যাসের এই আচরণগুলো মেনে চলে না, অর্থাৎ পিভি বনাম এই পি এর লেখচিত্রটাও পি অক্ষের সমান্তরাল হবে না। কোনো বাস্তব গ্যাসের জন্য যদি পিভি বনাম পি এর লেখচিত্রটা আমরা করি তাহলে বিভিন্ন টেম্পারেচারের ক্ষেত্রে আমরা এইরকম দেখতে পাবো যে দেখা গেল এটা আমরা একটা নির্দিষ্ট বাস্তব গ্যাস, অর্থাৎ ধরে নিলাম নাইট্রোজেন গ্যাসের জন্য করছি, নাইট্রোজেনের জন্য। তাহলে নাইট্রোজেনের জন্য যদি আমরা পিভি, নাইট্রোজেন তো একটা বাস্তব গ্যাস বুঝতেই পারছো, তাহলে তার জন্য যদি আমরা সেই লেখচিত্রটা করি তাহলে আমরা দেখতে পাবো সেই লেখচিত্রে হবে এই রকম। দেখা গেল একটা নির্দিষ্ট টেম্পারেচারে পিভি বনাম পি এর লেখচিত্রটা এই হয়ে গেল। হওয়া উচিত ছিল কেমন, ওই যেটা আগে থেকে রাখা আছে, আমি সেটা রেড ইঙ্ক করে দিতে পারি, এই কালোর উপরে যে লাল ডট ডট, এই দাগটা হওয়া উচিত, সমান্তরাল লেখচিত্র পাওয়া উচিত ছিল, কিন্তু হলো এটা। আবার আরেকটা টেম্পারেচারে দেখতে গিয়ে দেখলাম লেখচিত্রটা হয়ে গেল এই রকম। আবার আরেকটা লেখচিত্র তো দেখলাম, মানে আরেকটা উষ্ণতা যদি আমরা পিভি বনাম পি এর লেখচিত্র নাইট্রোজেন গ্যাসের জন্য করি তখন দেখা গেল এই রকম হলো। কিছুতেই এই সমান্তরাল সরল রেখাটা আমরা পাচ্ছি না। আবার আরেকটা নির্দিষ্ট টেম্পারেচারে দেখা গেল এই লেখচিত্রটা এই হলো, এই হলো। ঠিক এখনই যেটা করলাম সেটা 50 ডিগ্রি টেম্পারেচার, এইটা করা হয়েছে যেটা একদম কার্ভ নিচের দিকে, সেটা দেখা গেল -75 ডিগ্রি। এইটা দেখা গেল, এগুলো আমি একটা নির্দিষ্ট মানে বসাচ্ছি, এটা দেখা গেল 25 ডিগ্রি, এটা দেখা গেল 200 ডিগ্রি সি। তাহলে 50 ডিগ্রি টেম্পারেচারটাকে আমরা -25 বা -75 ডিগ্রি সেন্টিগ্রেডের রেসপেক্টে হাই টেম্পারেচার বলতে পারি, 200 টাকাও বলতে পারি, 50 টাকাও বলতে পারি, যেখানে কম্পেয়ার করছি কোন টেম্পারেচারের সঙ্গে, -25 -75 ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে। তাহলে 50 ডিগ্রি টেম্পারেচারটাকে আমরা উচ্চ উষ্ণতা বলতে পারি। এবং সেই উচ্চ উষ্ণতায় আমরা একটা জায়গা মার্ক করছি, দেখো এটা এইটুকু অংশ যেখানটা আমি গোল করলাম, সার্কেলটা করলাম, সেখানটায় দেখো যদি এইখানের রেখাটা আমরা দেখি তাহলে সেই রেখাটা থেকে যদি আমরা পি অক্ষের দিকে একটা রেখা টানি তাহলে কোথায় গিয়ে পড়লো, এই পয়েন্টটাতে। এই নিচের অক্ষটা কাকে নির্দেশ করছে, অবশ্যই চাপ, যত ডান দিকে যাব চাপ বাড়বে, বাঁ দিকে চাপ কমবে, তাহলে এটা বাঁ দিকেই আছে, তাহলে নিম্ন চাপ বলতে পারি। এবং এই উষ্ণতাটাকে আমরা উচ্চ উষ্ণতা বলতে পারি। তাহলে উচ্চ উষ্ণতায় এবং এই নিম্ন চাপযুক্ত অঞ্চলে এই নাইট্রোজেন গ্যাসের জন্য রেখাটা কিন্তু কিছু সময়ের জন্য, ক্ষণিকের জন্য এই অক্ষের সঙ্গে ওভারল্যাপ করেছে, সমাপাতিত হয়েছে, উপরিপাতিত হয়েছে, মানে সমান্তরাল হয়েছিল। তারপরে আবার যখনই এই ডান দিকে গেছি, মানে চাপ যখনই বাড়লো, তখনই কিন্তু এটা আবার কার্ভটা উপরে উঠতে থাকলো। তাহলে এখান থেকে আমরা কি প্রমাণ করতে পারি,
যে নিম্ন চাপযুক্ত অঞ্চলে অর্থাৎ এখানে এবং উচ্চ উষ্ণতায় অর্থাৎ 50 ডিগ্রি টেম্পারেচারে নাইট্রোজেন গ্যাস বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের মতো আচরণ করে। অর্থাৎ 50 ডিগ্রি টেম্পারেচারে এবং নিম্ন চাপযুক্ত অঞ্চলে নাইট্রোজেন গ্যাসটা ক্ষণিক সময়ের জন্য অর্থাৎ নিম্ন চাপযুক্ত অঞ্চলে পিভি বনাম পি এর লেখচিত্রটা পি অক্ষের সমান্তরাল হয়েছে, অর্থাৎ আদর্শ গ্যাসের মতো আচরণ করছে। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস পেলাম, কোন শর্তে একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, তাহলে শর্তটা হচ্ছে উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপ। এবং এখান থেকে আরেকটা জিনিস কি বুঝলাম, বয়েল উষ্ণতা কি বলছে, যে নির্দিষ্ট উষ্ণতায় নিম্ন চাপযুক্ত অঞ্চলে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে অথবা বাস্তব গ্যাসের পিভি বনাম পি এর লেখচিত্র পি অক্ষের সমান্তরাল হয়, সেই নির্দিষ্ট উষ্ণতাকে ওই গ্যাসের বয়েল উষ্ণতা বলে। তাহলে এটা তো নাইট্রোজেন গ্যাস, তাহলে নাইট্রোজেন গ্যাসের বয়েল উষ্ণতা কত? 50 ডিগ্রি সি। অর্থাৎ 50 ডিগ্রি সি উষ্ণতায় ওটা নিম্ন চাপযুক্ত অঞ্চলে আদর্শ গ্যাসের মতো আচরণ করেছে। তাহলে যে নির্দিষ্ট উষ্ণতায় মানে এখানে কোন নির্দিষ্ট উষ্ণতা? 50 ডিগ্রি। নিম্ন চাপযুক্ত অঞ্চলেই আছে, সেটা বাস্তব গ্যাসে আদর্শ গ্যাসের মতো আচরণ করেছে, তাই 50 ডিগ্রি টেম্পারেচারটাকে নাইট্রোজেন গ্যাসের বয়েল টেম্পারেচার বলা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা বাস্তব গ্যাসের জন্য এই বয়েল টেম্পারেচারটা নির্দিষ্ট, মানে প্রত্যেকটা বাস্তব গ্যাসের জন্য বয়েল টেম্পারেচারটা ভিন্ন ভিন্ন হয়, তার নিজের জন্য নির্দিষ্ট। নাইট্রোজেনের জন্য 50, এটা নির্দিষ্ট। অক্সিজেনের জন্য আর একটা নির্দিষ্ট থাকবে, কার্বন ডাই অক্সাইডের জন্য আর একটা নির্দিষ্ট থাকবে। এভাবে প্রত্যেকটা গ্যাসের জন্যই একটা উচ্চ উষ্ণতা থাকে, যে উচ্চ উষ্ণতায় ঠিক সেই উচ্চ উষ্ণতা যখনই পৌঁছাবে তখনই সেটা নিম্ন চাপযুক্ত অঞ্চলে আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। সেই উষ্ণতাটাকে বলা হয়েছে বয়েল টেম্পারেচার। এই বয়েল টেম্পারেচারটাকে আমরা টিবি দ্বারা ডিনোট করি, ক্যাপিটাল টি সাফিক্সে বি, ক্যাপিটাল বি, টিবি দ্বারা ডিনোট করি। এটা গেল বয়েল উষ্ণতা। এখন এই বয়েল উষ্ণতা থেকে আমরা শিখতে পেলাম বয়েল টেম্পারেচার কাকে বলে, আর এটা জানতে পারলাম যে কোন নির্দিষ্ট উষ্ণতায় একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারে। এই দুটো জিনিস আমরা এখান থেকে শিখলাম। এবার আমাদের মূল যে আলোচনার বিষয়টা আর একটা জিনিস, যে কেন একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, বা এটা বলতে পারি কেন একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতি হয়। এটা তো একটা নির্দিষ্ট কন্ডিশনে এক হয়েছে, কিন্তু অন্যান্য টাইমে কেন বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য এক হয় না? তার দুটো রিজন আছে, দুটো কারণ আছে, যে দুটো কারণ প্রপারলি এক্সপ্লেন করেছে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস, এবং সেই দুটো কারণ এক্সপ্লেন করেই তিনি নির্দিষ্ট একটা সমীকরণ প্রতিষ্ঠা করে, যেটা শুধুমাত্র কাদের জন্য? বাস্তব গ্যাসের জন্য। তাহলে কেন আগে জানি কেন বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। তার দুটো কারণ হচ্ছে, আমরা আদর্শ গ্যাসের যে বৈশিষ্ট্য দেখেছিলাম সেখানে বলা হয়েছিল গ্যাসের অণুগুলো যে আধারে থাকে সেই আধারেরই আয়তন দখল করে, অর্থাৎ গ্যাসের অণুর কোনো আয়তন নেই, এটা ধরা হয়েছিল। কিন্তু বাস্তব ক্ষেত্রে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালসের মত অনুযায়ী গ্যাসের অণুগুলোর আয়তন নেই বা উপেক্ষা করব, এই কথাটা সঠিক নয়। একটা অণুর আয়তন অনেক নগণ্য হতে পারে, কিন্তু একাধিক অণু যখন একত্রিতভাবে গ্যাসগুলো থাকছে তখন তার আয়তন কিভাবে নেগলিজিবল হয়? তাহলে গ্যাসের অণুগুলোর নিজস্ব আয়তন আছে, যেটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে বলা হয়েছে সেই তথ্যটা একেবারে সঠিক নয়। দু নম্বর বলছে গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। এই তথ্যটাও বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস একটা প্রমাণ করে দেখিয়েছেন যে না, গ্যাসের অণুগুলোর মধ্যেও আকর্ষণ আছে, সেটা খুব সামান্য মাত্রায় হলেও আছে, যেটা কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরা হয়নি। তাহলে এক, অণুগুলো নিজস্ব আয়তন নেই, বাস্তব ক্ষেত্রে দেখা গেছে আছে। দুই, আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে বলা হচ্ছে কোনো আকর্ষণ বিকর্ষণ পুরো জিরো, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা গেছে জিরো নয়। এই দুটো তথ্যের অমিল থাকার জন্য, এই দুটো তথ্যের
সামঞ্জস্য না থাকার জন্যই বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। এটা কারণ হিসেবে চলে গেল কেন বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে না, তার কারণ এই দুটো কারণ লিখতে পারি, এবং এই দুটো কারণের সাপেক্ষেই ভ্যান ডার ওয়ালসের সমীকরণের সৃষ্টি। কিভাবে? ধরো আমরা আদর্শ গ্যাসের সমীকরণ জানি পিভি ইকুয়ালস টু এন আর টি। এখানে আদর্শ গ্যাসের যে সমীকরণটা ধরা হয়েছে সেখানে কি ধরা হয়েছে? যে গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ নেই, আর 2 নম্বর গ্যাসের অণুগুলোর কোনো নিজস্ব আয়তন নেই। তার রেসপেক্টে কিন্তু এই সমীকরণটা প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস এই চাপ এবং আয়তনের এই যে তথ্যটা দেওয়া হয়েছে, এই তথ্যের সঙ্গে তিনি সহমত নন। সহমত না থাকার জন্য তিনি এইভাবে ব্যাখ্যা করেছেন যে গ্যাসের অণুর আয়তন নেই, এই কথাটা সম্পূর্ণ রূপে সঠিক নয়। তিনি বলছেন যে এই আধারের মধ্যে কিছু গ্যাসের অণু আছে। প্রথমে তিনি আয়তন সংশোধন করছেন, তার মানে আমরা ভলিউম কারেকশনটা দেখছি কিভাবে তিনি আয়তনটাকে সংশোধন করেছেন বিজ্ঞানী এই কনসেপ্ট অনুযায়ী, আদর্শ গ্যাসের সমীকরণ অনুযায়ী কিভাবে আয়তনটা সংশোধন করেছেন বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস। তো তিনি বলছেন যে এখানে যে অণুগুলো আছে, আমি ধরে নিলাম এই যে কণাটা, এই যেটাকে আমি মার্ক করছি, ভালোভাবে দেখবে, এই যে কণাটা, এই কণাটার আয়তন দেখা গেল পাত্রের আয়তনের তুলনায় অনেক কম, তার জন্য নেগলিজিবল, উপেক্ষণীয়। কিন্তু এরকম কণা তো অনেক আছে। তাহলে আমি যদি এই সার্কেলটা ভাবি, এই সার্কেলে দেখা গেল এন সংখ্যক অণু আছে, এক একটা অণুর আয়তন বি। তাহলে বি আয়তন ধরে নিয়েছি, একটা অণুর আয়তন বি ধরে নিয়েছি। তাহলে বিটা দেখা গেল সমগ্র আয়তন কত? এই পাত্রটার ভি, যেটা আগে ভি ধরা হয়েছিল আদর্শ গ্যাসের ক্ষেত্রে, পাত্রের আয়তনের সমান ধরা হয়েছিল। কেন ধরা হয়েছিল? বিটা নেগলিজিবল বলে। কিন্তু তিনি বলছেন একটা অণুর আয়তন বি, সেটা নয় নেগলিজিবল, কিন্তু এখানে তো এন সংখ্যক অণু আছে। তাহলে এন সংখ্যক অণুর মোট আয়তন কত? এন ইন্টু বি। একটা অণুর আয়তন যদি বি হয় তাহলে এন সংখ্যক অণুর আয়তন কত হবে? এন বি। তাহলে বিটাকে নেগলেক্ট করতে পারলেও এন বিটা থেকে নেগলেক্ট করা সম্ভব নয়। আর বিটাকেও আমি নেগলেক্ট কেন করব? কোনো কিছুর আয়তন নেই মানে কি? সেই পদার্থটাই নেই। আমি যদি বলি তোমরা আজকে পড়তে এসছো কিন্তু সবার আয়তন শূন্য, তার মানে আমি কি বলতে চাইলাম? আজকে কেউ পড়তেই আসেনি, কারণ পুরো কোনো আয়তনই তারা দখল করেনি। ঘরের আয়তনটা পুরো শূন্য বলছি, আগে যা ছিল এখনো তাই আছে, তাহলে তোমরা পড়তেই আসোনি। তেমনি বিটাকে যদি একদম আমি উপেক্ষা করি তাহলে গ্যাসটাই নেই, সেই কারণে এটাকে উপেক্ষা করা সম্ভব নয়। তাহলে গ্যাসের আয়তন তো প্রথমে ভি ধরা হয়েছিল, তাহলে এখন গ্যাসের আয়তন কি হবে? এখানে তোমাদের বলে রাখা উচিত গ্যাসের আয়তনের সংজ্ঞাটা কি। গ্যাসের আয়তনের সংজ্ঞায় বলা হয়েছে গ্যাস তো আমরা জানি একটা ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন প্রায় 0। তার জন্য কি হয়? তারা র্যান্ডমলি পাত্রের মধ্যে ঘুরে বেড়ায়, এলোমেলো গতিতে ঘুরে বেড়ায়। এই এলোমেলো গতিতে যখন ওই গ্যাসের অণুগুলো ঘুরে বেড়ায়, তখন বলা হয়েছে ওই গ্যাসের অণুগুলো পাত্রের যতটা স্থান অধিকার করে, যতটা স্থান ঘুরতে পারে, সেটাই তার আয়তন। তাহলে একটা অণু পাত্রের কতটা স্থান ঘুরতে পারে? পুরো স্থানটাই ঘুরতে পেরেছে। তাহলে পাত্র যা আয়তন সেটাকেই তার আয়তন ধরা হয়েছে সংজ্ঞা অনুযায়ী। কারণ আয়তন বলছে একটা গ্যাসের অণু র্যান্ডমলি মুভ করছে এবং এই অণুটা পাত্রের যতটা স্থান দখল করতে পেরেছে সেটাই তার আয়তন। তাহলে প্রথমেই তো ধরে নেওয়া হচ্ছে গ্যাসের অণুগুলোর কোনো নিজস্ব আয়তন নেই, তাহলে সে কতটা স্থান দখল করেছে? পুরো পাত্রটাতেই ঘুরে বেড়াতে পেরেছে। তার জন্য কিন্তু তার আয়তনটা পাত্রের আয়তনের সমান ধরা হয়েছে। কিন্তু তা তো নয়। আমরা এখনই কি দেখলাম যে না, অণুর নিজস্ব আয়তন আছে। তাহলে নিজের আয়তন থাকলে সে কিন্তু পাত্রে সমগ্র স্থানটা অতিক্রম করতে পারেনি। কেন পারেনি? দেখো, যদি তোমাদের মধ্যে কাউকে আমি বলি তুমি যেখানটায় এখন বসে আছো সেই বসে থাকা স্থানটাতে তোমাকে একটা রঙের ডিব্বা দিয়ে দিলাম, দিয়ে বললাম বসে বসে এই ঘরটাকে রং করো, কন্ডিশন অ্যাপ্লাইড। কন্ডিশন কি? যেখানে রং হয়ে যাবে সেখানে তুমি আর বসতে পারবে না। তাহলে তুমি পুরো ঘরটা রং করতে করতে কোন স্থানটা রং করতে পারবে না? রাইট, তুমি যেখানে বসে আছো সেই স্থানটায় আর রং করতে পারবে না। তার মানে তুমি ওই ঘরের কতটা স্থানে ঘুরতে পারলে? নিজের যতটা আয়তন আছে সেটা ছাড়া সমগ্র অংশে কিন্তু ব্রাশ চালাতে পেরেছো, রঙের ব্রাশটা। অর্থাৎ তুমি নিজের আয়তনে কিন্তু কোনো রকম ভাবে ঘুরতে পারোনি। নিজের আয়তনের মধ্যে তুমি কিন্তু
রংটা করতে পারোনি, মানে তুমি যতটা আয়তন তোমার সেই আয়তন ব্যতীত ঘরের সমগ্র আয়তনটা তুমি দখল করতে সক্ষম হয়েছো। তাহলে এখানে গ্যাসের আয়তন কত ধরেছি? এনবি, এইটুকু। তাহলে এই এনবি সংখ্যক আয়তনের অণু এই ভি আয়তনের পাত্রে কতটা স্থান দখল করতে পেরেছে? আগে তো বলা হয়েছিল পুরো ভিটাই দখল করেছে। এখন তাহলে আমরা কি বলতে পারি? না, ভিটা দখল করেনি, দখল করেছে কত? ভি মাইনাস এনবি পরিমাণ। তাহলে উপরোক্ত সমীকরণটার পরিবর্তিত রূপ কি হলো? পরিবর্তিত রি হলো পি ভি মাইনাস এনবি সমান সমান এনআরটি। পি ইন্টু ভি মাইনাস এনবি সমান সমান এনআরটি। আয়তন সংশোধন করে আমরা এই ইকুয়েশনটা পেলাম। এবার আসছি চাপ সংশোধন কিভাবে করব। তোমাদের এটা কিন্তু এই সংশোধন করে প্রতিষ্ঠা করতে দেবে না, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি। শুধু তোমাদের সমীকরণটা কি সেটাই লিখতে দেবে। এবার যদি আমরা চাপের কথায় আসি, চাপটাকে সংশোধন করি, তাহলে আমরা একটা পরিবর্তন করে কি পেয়েছি? আয়তনটা পরিবর্তন করে পেয়েছি, এটা পেয়েছি। এবার যদি চাপ সংশোধন করি, প্রথমেই বলা হয়েছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি বলছে? গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ নেই, পুরো আকর্ষণ জিরো ধরা হয়েছে। তাহলে জিরো ধরা হলে কি হবে? গ্যাসের চাপ কাকে বলে? এই অণুগুলো এই পাত্রের আধারের ওপরে একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করে সেটাই চাপ। তাহলে গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল নেই, মানে কোনো বাধা নেই বলেই সমগ্র গ্যাসের অণুগুলো ওই পাত্রের দেওয়ালের ওপরে যে বল প্রয়োগ করেছে সেটাকেই চাপ পি ধরে নেওয়া হয়েছে। তার জন্য এখানে কিন্তু পিটাই রাখা হয়েছে। কিন্তু ভ্যান ডার ওয়ালস বলছেন না, গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ নেই, একদমই নেই, জিরো, এটা আমি মানতে পারলাম না। তিনি কি বলছেন? যে এই যে বিজ্ঞানী ক্লসিয়াস, ম্যাক্সওয়েল, বোলজম্যান, প্ল্যাঙ্ক এরা যে তথ্যটা দিয়েছে সেটা মানে নেই, আকর্ষণ বল নেই। কেন বলেছেন? এই তথ্যটার উপর ভিত্তি করে। দেখো যেটা আমি মার্ক করলাম, একটু বোল্ড করলাম, যে এটা এই জায়গায় দেখো, এই যে অণুটা মিডিলে যে অণুটা আছে সেই অণুটাকে পার্শ্ববর্তী অণুগুলো সিমেট্রিক্যালি অর্থাৎ বৃত্তাকারে ঘিরে রেখেছে। আর বৃত্তাকারে ঘিরে রাখলে কি হবে? প্রত্যেকটা অণু তার চারিদিক থেকে ওই মধ্যের অণুটাকে নিজের দিকে আকর্ষণ করছে। তাহলে আকর্ষণ করলে কি হবে? এর দ্বারা আকর্ষিত বল আর এর দ্বারা আকর্ষিত বল এক হওয়ার জন্য পরস্পরকে কি করবে? প্রশমিত করবে। মানে যেটা আমরা ভেক্টর যখন তোমরা করবে দেখবে লব্ধি ভেক্টর শূন্য হয়ে যাবে। মানে তোমাকে যদি চারিদিক থেকে সমান বলে টানা হয় তাহলে কিন্তু তোমার অবস্থার পরিবর্তন হবে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, তুমি কোনো টানই অনুভব করবে না, কারণ একজনের টান আর একজনের টান দ্বারা প্রশমিত হয়েছে। তেমনি এখানে বৃত্তাকারে ঘিরে রাখা অণুটাকেও কিন্তু পার্শ্ববর্তী অণুগুলো একই বলে টানার জন্য ওই বৃত্তাকারের মাঝের অণুটার মধ্যে কোনো টান অনুভব হয়নি। অর্থাৎ গ্যাসের অণুগুলো যখন পাত্রের মধ্যকার অবস্থানে থাকে তাদের মধ্যে আকর্ষণ বল থাকলেও সে আকর্ষণ বল অনুভূতি হয় না। এই কারণে, তার জন্যই বিজ্ঞানী ক্লসিয়াস, প্ল্যাঙ্ক ওই তথ্যটা বলেছেন যে গ্যাসের অণুর মধ্যে কোনো আকর্ষণ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে অণুটা যখন একটা সংঘর্ষ করতে গিয়ে এই পাত্রের দেয়ালে টাচ করলো, পাত্রের দেয়ালে টাচ করলে কি হবে? বাকি অণুগুলোতে ওকে এইভাবে ঘিরে আছে, আনসিমেট্রিক্যালি বা অপরাবর্তভাবে, বা বলতে পারি অর্ধবৃত্তাকারে ঘিরে আছে। এই দিকে তো আর অণু নেই, তাহলে একে কোন দিকে টানবে? এই দিকে টানতে শুরু করবে। তখন কিন্তু এই অণুটার মধ্যে একটা আকর্ষণ বল অনুভব হবে। মানে যে বলে এই পাত্রের দেয়ালে আঘাত করার কথা ছিল, এই আনসিমেট্রিক্যালি একটা টান অনুভব করার জন্য অণুটা কিন্তু কম চাপ প্রয়োগ করবে। তাহলে এবার আমরা ধরে নিই যে এই অণুটা একবার চাপ প্রয়োগ করেছে উইদাউট এনি অ্যাট্রাকশন। মানে যখন চাপটা প্রয়োগ করলো তখন তাকে সবসময় যে এইভাবে আনসিমেট্রিক্যালি ঘিরে রাখবে কেউ, তার তো কোনো মানে নেই, কারণ র্যান্ডমলি অণুর বিন্যাসটা হচ্ছে। তাহলে একবার ধাক্কা দিল, যেটা ক্লসিয়াস, প্ল্যাঙ্ক বলেছিল সেই তত্ত্ব অনুযায়ী ক্যাপিটাল পি চাপ দিয়েছে। কিন্তু আবার সেই অণুটা যখন ফিরে এসছে তখন দেখা গেল যখন চাপ দিতে গেল তখন বাকি অণুগুলো এইভাবে ঘিরে রেখেছিল, তার জন্য একটা যে বল প্রয়োগ করার কথা ছিল তার থেকে কম বল প্রয়োগ করেছে, অর্থাৎ কম চাপ প্রয়োগ করেছে। আগে ধরা হচ্ছিল একটাই চাপ প্রয়োগ করছে, সেটা ক্যাপিটাল পি, কিন্তু এখন কি দেখলাম? অণুটা যেমন ক্যাপিটাল পি চাপ প্রয়োগ করছে, তেমনি এই আনসিমেট্রিক্যালি সারাউন্ড হওয়ার জন্য অণুটা একটা কম চাপ স্মল পিও প্রয়োগ করেছে। তাহলে অণুটা দ্বারা কর্তৃক মোট চাপ কত? মোট চাপ হচ্ছে ক্যাপিটাল পি প্লাস স্মল পি।
এটা সামনাসামনি বোঝালে আরো সুন্দর আমি বোঝাতে পারতাম জানি, কিন্তু তবুও আমি জানি তোমরা পারবে বুঝতে, না পারলে তো আবার সামনাসামনি আমরা হবই। তাহলে মোট চাপ ক্যাপিটাল পি এবং স্মল পি এটা হলো। এবার এখন এই স্মল পি এর একটা মান বার করা হয়েছে, বলছে আমরা একটা সূত্র থেকে জানি, সেই সূত্র তোমরা এখন শুধু মনে রাখবে যে চাপ কিসের সমানুপাতিক, বলছে তার ঘনত্বের বর্গের সমানুপাতিক, পি প্রপোর্শনাল টু ডি স্কোয়ার। চাপ হচ্ছে ঘনত্বের বর্গের সমানুপাতিক, এটা প্রমাণিত হয়েছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, ঘনত্ব মানে কি লিখতে পারি, পরের লাইনে এন বাই ভি তার স্কোয়ার। তুমি বলবে এখানে এন বাই ভি এলো কোথা থেকে? আমরা ঘনত্ব মানে কি জানি, ঘনত্ব মানে জানি ভর বাই আয়তন। এখানে ভর মানে কি, ভর মানে কণার সংখ্যা, অণুর সংখ্যা, বস্তুটাকেই ভর বলা হয়। তাহলে এই গ্যাসটার মোট কণার সংখ্যা কত, এন সংখ্যক। আয়তন আমরা ভি ধরে নিয়েছি, মোট অণুর আয়তনটাকে পাত্রের আয়তনের সমান হিসেবে ভি ধরে নিয়েছি। তাহলে এন বাই ভি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, স্মল পি সমান সমান একটা কনস্ট্যান্ট আনবো, সেই কনস্ট্যান্টে নিলাম এ। তাহলে এটা কি হলো, এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। তাহলে স্মল পি এর ভ্যালু কত পেলাম, পি সমান সমান এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। তাহলে আমরা এখানে সেটা বসিয়ে দিতে পারি। তাহলে এখান থেকে সেটা বসালে কি হবে, ক্যাপিটাল পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। এটাই হচ্ছে বাস্তব গ্যাসের চাপ, বাস্তব গ্যাসের অণু কর্তৃক চাপ। তাহলে এখানে যদি আমরা সেই সংশোধিত রূপটা লিখি পি এর জায়গায়, তাহলে কি লিখবো, পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে ভ্যান ডার ওয়ালসের সমীকরণ, পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি সমান সমান এন আর টি। অ্যাকচুয়ালি তোমাদের এইটুকুই মনে রাখতে হবে, এতক্ষণ যা পড়ালাম সেটা বোঝানোর জন্য। কোনোদিন আসবে না ভ্যান ডার ওয়ালসের সমীকরণটা প্রতিষ্ঠা করো, তোমাকে আসবে ভ্যান ডার ওয়ালসের সমীকরণটি লেখো এন মোল গ্যাসের জন্য, তখন এন লিখবো। আর যদি বলে 1 মোল গ্যাসের জন্য, তাহলে এন এর জায়গায় 1 বসাবো। বুঝলাম। এবার আমরা চলে আসি এখানে ভ্যান ডার ওয়ালসের যে এ আর বি, এটা একটা ধ্রুবক, বিটাকেও একটা ধ্রুবক ধরা হয়েছে। এই এ বি ধ্রুবকের একক কিভাবে নির্ণয় করা হবে, যদি তোমাকে একক নির্ণয় করতে দেখো, এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, পি মানে কি দেখলাম, এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। তাহলে এ সমান সমান কি লিখবে, এ সমান সমান লিখবে পি ইন্টু ভি স্কোয়ার বাই এন স্কোয়ার, এটা লিখলাম। চাপের একক কি, এটিএম অ্যাটমসফিয়ার। ভি এর একক কি, লিটার মানে আয়তন, লিটার স্কোয়ার বাই মোল স্কোয়ার, কারণ এন মানে হচ্ছে মোল সংখ্যা। তাহলে আমরা কি পেলাম, এটিএম লিটার স্কোয়ার মোল টু দি পাওয়ার -2। সূচকের নিয়ম অনুসারে ওটা -2 হয়ে যাবে উপরে গেলে। এটা পেলাম আমরা এর একক। তাহলে বি এর একক কি পাবো, তাহলে আমরা কি জানি, ভি মানেই হচ্ছে এনবি। এনবি তো আমরা ধরেছি গ্যাসের আয়তন। তাহলে বি সমান সমান কি, বি সমান সমান ভি বাই এন। তাহলে ভি এর তো জানি আমরা লিটার, আর এন মানে মোল, তাহলে একবারে করে দিলাম মোল ইনভার্স। তাহলে এতটা তোমাকে করে দেখাতে হবে, ভি হচ্ছে লিটার মোল ইনভার্স, আর এটা হচ্ছে অ্যাটমসফিয়ার লিটার স্কোয়ার মোল টু দি পাওয়ার -2। এই হচ্ছে পুরো ব্যাপারটা। এইটুকু ভালোভাবে দেখে যদি বুঝতে অসুবিধা হয় বলবে, বিশেষ করে যদি তোমাদের ভ্যান ডার ওয়ালস সমীকরণের প্রতিষ্ঠাটা বুঝতে অসুবিধা হয়, সামনাসামনি আমি আবার বলবো, সেটা কোনো চিন্তা নেই, কিন্তু তোমরা একটু বোঝার চেষ্টা করবে। এটুকুই আমি আজকে রাখলাম। এটুকু আজকে সন্ধ্যাবেলার মধ্যে আমাকে বলবে তোমরা বুঝতে পেরেছো কিনা, একবার অন্তত পক্ষে দেখবে, তাহলে বুঝিয়ে সন্ধ্যাবেলায় বলে দিলে পরের দিনে পড়াটা খুব ভালোভাবে আমার পেয়ে যাবো।